আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমাদের সকলের আকাঙ্ক্ষা এবং সকলের প্রত্যাশা শেষে এখন আমাদের 3-in-1 ম্যাথমেটিক্যাল প্রথম ক্লাস শুরু হতে যাচ্ছে। আপনারা যারা আমাদের এই ব্যাচে ভর্তি হয়েছেন, আমি বলবো আপনারা সকলেই খুবই সৌভাগ্যবান, কারণ এরকম একটা কোর্স আমি আপনাদের সামনে তুলে দিতে পারতেছি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আপনারা খুব উপকারী হবেন এবং খুব উপকার পাবেন এবং আপনাদের এই জ্ঞানটা অন্যদের মাঝে আরও ছড়াই দিতে পারবেন। কেন আমরা এই কোর্সটাকে স্পেশাল করতেছি, কেন আমরা এই কোর্সটাকে স্পেশাল বলি, এর একটাই বারবার আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। জিবি কি নোটস, এলএনস কি নোটস এবং ন্যাশ কি নোটস একত্রে করে একটা জিস্ট তৈরি করেছি, যাতে করে আপনাদের এই জিস্টটা পড়লে 3টা বই পড়া হয়ে যায়। অনেক সময় ন্যাশে যেটা পাই নাই সেটা হয়তো জিবিতে পেয়েছি, সেটা অ্যাড করেছি। জিবিতে যেটা আছে ন্যাশে নাই, বা ন্যাশও আছে জীবিত আছে, তাহলে দুইটাতে একত্রে অ্যাড করার দরকার নেই, এক জায়গায় অ্যাড করে দিছি। জিস্ট সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি। আসুন কথা না বাড়ি আমরা পড়ার দিকে যাই। সালফার দিয়ে আমরা সর্বপ্রথম শুরু করতে যাচ্ছি। সালফার আমাদের সবারই একটা চেনা পরিচিত মেডিসিন এবং খুব বহুল ব্যবহৃত একটা মেডিসিন, যাকে আমরা সোরার সর্দার বলি, কিং অফ সোরা বলি। ঠিক আছে, তো সালফার কিং অফ সোরা বা অ্যান্টিসোরিক একটা মেডিসিন। এবং আমরা যদি খেয়াল করি, আমরা যদি এক কথায় সালফারকে জানতে চাই তাহলে কিভাবে জানব? সালফারকে চিন্তা করলেই সর্বপ্রথম আমাদের মাথায় আসবে ক্রিটিক্যাল, সেলফিশ, আনটাইডি, ফ্যাট, ওয়ার্ম ব্লাডেড, ডিজায়ার্স, সুইটস। কিওয়ার্ডসগুলো কি, অর্থাৎ এক কথায় আমরা কিভাবে জানব? সালফার চিন্তা করলাম, এটা হিসেবে বলবো। ক্রিটিক্যাল মানে জটিল টাইপের, সে জটিল মনস্তাত্ত্বিক মনস্কের মানুষ হয়। সেলফিশ খুব স্বার্থপর টাইপের হয়, সে নিজের বুঝটা সে সবচেয়ে বেশি বুঝে, নিজের জিনিসটা নিজের স্বার্থ হাসিলটা সে বেশি বুঝে, আমার জিনিসটা ঠিক থাকতে হবে, অপর গোল্লায় যাক। আনটাইডি অপরিষ্কার, সে অপরিষ্কার থাকতে পছন্দ করে, গোসলের দিকে এত মনোযোগী না, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে এত মনোযোগী না। তার বউ সারাক্ষণ তাকে বারবার বকাঝকা করতে থাকে, আপনি এরকম কেন, একটু পরিষ্কারের দিকে মনোযোগী হন, একটু পরিষ্কারের দিকে মনোযোগী হন, গোসল করেন, ইয়ে করেন। বা একদিন গোসল করলে পরের দিন করতে চায় না, অলসতা করে। ফ্যাট, সে একটু হেলদি টাইপের হয়, একটু মোটা সোটা টাইপের হইতে পারে। ঠিক আছে, বা সে চর্বি জাতীয় খাবারও সে পছন্দ করতে পারে, তবে বেশিরভাগ সে একটু হেলদি টাইপের হয়ে থাকে। ওয়ার্ম ব্লাডে, সে গরম কাতর হয়, যখন সে গরম কোনো কিছু হয় বা পরিবেশটা গরম হয়ে যায় বা হিট বাড়তে থাকে, তখন সে খুব অস্থির হয়ে যায়, গরম সহ্য করতে পারে না, সোজা লাভ যেটা, সে গরম কাতর। ডিজায়ার সুইট, সে মিষ্টি খেতে খুব বেশি পছন্দ। মিষ্টির একটা, আমরা যদি মিষ্টির বক্স তার সামনে তুলে দিই, 5, 10টা, 15টা, 20টা, 1 কেজিও অনেকে খেয়ে ফেলতে পারে। মিষ্টির প্রতি এত ক্রেভিংস তার, খুব পছন্দ তার। আমরা সালফার নিয়ে কিওয়ার্ডস কি জানলাম? ক্রিটিক্যাল, সেলফিশ, আনটাইডি, ফ্যাট, ওয়ার্ম ব্লাডেড, ডিজায়ার সুইচ। অর্থাৎ সে জটিল প্রকৃতির একজন মানুষ এবং সে তার চিন্তাভাবনা ক্রিটিক্যাল, খুব বড় বৃহৎ এবং জটিল জটিল চিন্তাভাবনা করতে থাকে। সেলফিশ, এবং সে খুব স্বার্থপর টাইপের হয়। আনটাইডি, গোসল করতে অপছন্দ, সে অপরিষ্কার থাকে। হ্যাঁ, ফ্যাট, এবং সে একটু হেলদি টাইপের হয়। ওয়ার্ম ব্লাডেড, গরম কাতর, ডিজায়ার সুইট, সে মিষ্টি খেতে পছন্দ করে। গেল মেন্টাল সিমটমস। 3টা বইয়ের মধ্যে যে মেন্টাল সিমটমস পাইছি, একত্রে আমরা এখানে অ্যাড করছি। মনের কি কি সমস্যাগুলো পেলাম? ফিলোসফিক্যাল, অর্থাৎ সে খুব ফিলোসফিক্যাল মানে কি, সে খুব জ্ঞানী টাইপের হয়, সে খুব দার্শনিক টাইপের হয়, সে তার মধ্যে একটা গাম্ভীর্যতা ভাব থাকে। ইন্টালেকচুয়াল টাইপ, লুকিং ফর ট্রুথ, মানে সে খুব ইন্টালেকচুয়াল মানে কি, সে খুব অবিজ্ঞানী মানুষ, মানে সে খুব বিদ্বান মানুষ, তার খুব জ্ঞান বেশি। এবং লুকিং ফর ট্রুথ, সে সত্যের পিছনে সবসময় ঘুরে। বিহাইন্ড থিংস, এই যে ধরেন যারা হোমিওপ্যাথিতে আমরা আসছি কেন, অ্যালোপ্যাথি আমরা জানি কি পরিমাণে একটা কালোবাজারি বা কি পরিমাণে মানুষের ভিতরে ঢুকে আছে এবং মানুষদেরকে কীভাবে ব্রেন ওয়াশ করতেছে। তো আমরা যখন সত্য দেখলাম, হোমিওপ্যাথি পাইলাম, সাথে সাথে এটার মধ্যে এসে বললাম। তো সত্য সন্ধানী, যখন আমরা সত্য পাবো, মিথ্যাকে ছুঁড়ে ফেলে দিই। আনটাইডি, অর্থাৎ অপরিষ্কার। এক্সট্রোভার্টেড, সে মানুষের সাথে কথাবার্তা বলতে খুব পছন্দ করে, সবার সাথে মন খুলে কথা বলে। সেলফিশ, খুবই সেলফিশ টাইপের এবং কারণ নিজের জিনিসটা খুব ভালো বুঝে। ইগোটিজম, তার ভিতরে যে অহংকার, আত্ম অহংকার, যে আমাকে কথাটা বললো, সেই কথাটা আমাকে বলতে পারলো, তার এত বড় সাহস, মানি না আমি, আমাকে বলবে কেন এই কথাটা, এই ইগো, তার ভিতর প্রচুর ইগো। লেজি, অলস, অ্যাভারশন টু ড্রেড অফ বাথিং, গোসল করতে অপছন্দ। ফেয়ার অ্যান্ড ভার্টিগো ইন হাই প্লেসেস, তার যে ভয়টা
এবং তার মাথা ঘুরায়, সেটা কি উঁচু জায়গা দেখলে তার ভয় হয়, মাথা ঘুরায়। ফেয়ার অফ ইনজেকশন দেখলে সে ভয় পায়। ইরিটেবল অ্যান্ড হার্ডিড, সে খুব খিটখিটে মেজাজের হয় এবং খুব দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করে। চিলড্রেন ক্যান নট বেয়ার ওয়াশ অর বাথ, স্বাভাবিকভাবে বাচ্চারাও তারা গোসল করতে পছন্দ করে না। অফেন্সিভ অর্ডার ফ্রম বডি, তার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয়, দ্রুত চলাচল করে, খুব দ্রুত চলাফেরা করে, দাঁড়িয়ে থাকতে কষ্ট হয়, সে এক জায়গায় দাঁড়ায় থেকে অনেকক্ষণ কথা বলবো করবো, সে দাঁড়ায় থাকতে পারে না, বসে যেতে পারে। নোংরা অপরিচ্ছন্ন, মানে সে খুব নোংরা টাইপের হয়, অপরিচ্ছন্ন অপরিষ্কার টাইপের হয়, এগুলো মানে গোসলটা তো একটা পছন্দ করে না। ইন্টেলেকচুয়াল টাইপের, মানে খুব জ্ঞানী মানুষ, বিজ্ঞান টাইপের মানুষ সত্যকে পছন্দ করে, সত্য যখন পায় মিথ্যাকে দূরে সরিয়ে দেয়। গোসল করতে অপছন্দ, তারপর ইরিটেবল, রাগ বেশি, তারপর আপনার শরীর থেকে একটা দুর্গন্ধ বের হয়। অফেন্সিভ অর্ডার, চিলড্রেনরাও গোসল করতে অপছন্দ করে, সবকিছু তাড়াহুড়ো করে কাজ করে, উঁচু জায়গা দেখলে ভয় পাওয়া যায়, নোংরা অপরিচ্ছন্ন, দাঁড়িয়ে থাকতে একটু কষ্ট হয়, এগুলি। ঠিক আছে, আচ্ছা এবার আমরা ফিজিক্যাল সিমটমসে যাই। ফিজিক্যাল সিমটমসের মধ্যে কি শারীরিক লক্ষণগুলি কি? বার্নিং, অর্থাৎ আমরা মেডিসিনকে যখন আমরা জানলাম, দেখেন কিভাবে শিখতেছি, একটা মেডিসিনকে শিখলাম, এক কথায় আমরা কি কি জানবো, যেটা না জানলেই নয় এটা। তারপর তার মনের রোগগুলা কি কি, মনের লক্ষণগুলো কি জানলাম। এবার ফিজিক্যালের মধ্যে আসি, যে তার শারীরিক সমস্যাগুলো কি। বার্নিং, জ্বালা পোড়া, কোথায়? পেইন অ্যান্ড সেন্সেশন, তার বার্নিং, পেইন অ্যান্ড সেন্সেশন, অর্থাৎ জ্বালা পোড়ার মতো একটা অবস্থা এবং ব্যথার মতো একটা অবস্থা, এমন একটা অনুভূতি হয়। কনজেশন অফ সিঙ্গেল পার্টস, মানে তার যে কোনো একটা সিঙ্গেল পার্ট, যেমন ধরেন হাতের আমার এখানে একটা সিঙ্গেল পার্ট, এমন একটা জায়গার মধ্যে বা আঙ্গুলের মধ্যে, এই জায়গার মধ্যে জ্বলতে থাকবে, ব্যথা হতে থাকবে। বা আমার রেকটাম, পাছার এখানে, যেখানে অ্যানাল ফিশার, রেকটাম, অ্যানাল ফিশার, ফিস্টুলা, পাইলস, এগুলো হয়, বিভিন্ন ডিজিজ হয় না, আল্লাহ মাফ করে, এগুলো থেকে হেফাজত করো, খুবই কষ্টকর একটা রোগ। এইখানে আমরা কি জ্বলতে থাকবে, লাল হয়ে থাকবে, এবং পাশাপাশি সেটা কি আপনার জ্বালা পোড়া করতে থাকবে, গেল। আর দেখেন যে এটা মাথায় হতে পারে, ফেসে হতে পারে, ওভারিতে হতে পারে, ইউটেরাস, জরায়ু, ডিম্বাশয়ে, মুখে, মাথায়, নাকের মধ্যে, ইউটেরাস, জরায়ুর মধ্যে, রেকটাম, বায়ুপথে, অল আর রেড, সবকিছু লাল থাকবে, রেড থাকবে, বার্নিং থাকবে, জ্বালা পোড়া থাকবে, পেন থাকবে, ব্যথা থাকবে, এরকম একটা অনুভূতি। তাহলে এই জিনিসগুলো দেখবো, জ্বালা পোড়া, তারপর ব্যথা এবং লাল, জ্বালা ব্যথা, জ্বালা ব্যথা লাল, জ্বালা ব্যথা লাল, এই তিনটা জিনিস আমরা কি সালফার মধ্যে পাচ্ছি। হিট, কনস্ট্যান্ট হিট অন ভার্টেক্স, অর্থাৎ তার মাথার মধ্যে প্রচন্ড গরম হয়ে থাকে, হিট হয়ে থাকে, প্রচুর গরম হয়ে থাকে মাথাটা, তালু বরাবর, ভার্টেক্স। আরো যদি থাকে তাহলে দেখেন এক্সট্রিমিটিস, তার এক্সট্রিমিটিস মানে কি আমাদের হাত পা, এক্সট্রিমিটিস বলতে হাত পাকে বোঝায়। বার্নিং সোলস এট নাইট, অর্থাৎ তার পায়ের তলাটা কি জ্বলতে থাকে রাত্রে বেলা। বার্নিং পেইন ইন ফুট অ্যান্ড সোল, হ্যাঁ, তার পা গুলা জ্বালা পোড়া করে, ব্যথা করতে থাকে। ফুট অ্যান্ড সোল, ফুট অ্যান্ড পা এবং সোল মানে পায়ের পাতা। অফেন্সিভ, হ্যাঁ, ফুট অ্যান্ড পেইন, সোল শুধু যে পায়ের পাতা এরকম না, হাতের পাও জ্বলতে পারে। অফেন্সিভ অর্থাৎ দুর্গন্ধ, কোথায়? অর্ডার অফ বডি ইন স্পাইট অফ ওয়াশিং, সে গোসল করার পরও তার শরীরের মধ্যে দুর্গন্ধ থাকে। তাহলে কি পরিমাণে তার ভিতরে সমস্যা, যে দুর্গন্ধ তার মধ্যে লেগেই থাকে, ওয়াশিং করে, গোসল করার পরও তার শরীরে দুর্গন্ধ হয়। অ্যাভারশন টু অর্ডারস অফ আদার্স, সে অন্যের গায়ের শরীরের গন্ধ, ইয়াতে মানে ঘামের গন্ধ, প্রস্রাবের গন্ধ, এর গন্ধ বা শরীরের একটা বিশ্রী গন্ধ, এগুলো সহ্য করতে পারে, কিন্তু নিজের শরীরের গন্ধটা খুব পছন্দ করে, সে বারবার শুকার চেষ্টা করে, অর্থাৎ আমার ঘামের গন্ধটা একটু শুকি কেমন লাগে। বা দেখা যায় অনেক এত খাচ্ছর থাকে নিজের শরীরে বিভিন্ন জায়গা থেকে, যেগুলো আমরা পছন্দ করি না, ওইখান থেকে আঙুল দেয় না, শুকার চেষ্টা করে, দেখি কেমন লাগে। ডোন্ট মাইন্ড, মানে বোঝানোর সাথে বলতেছি, এমন অনেক মানুষকে আমি দেখছি, দেখবেন এদের মধ্যে এই মানে সালফারের সিমটমসগুলো রয়েছে। আচ্ছা, তারপর আমরা যদি একটু নিচে তাকাই, দেখেন স্টোমাক, উইক ফিলিং ইন স্টোমাক, পেটের মধ্যে খুব দুর্বলতা ফিলিং আসে। এমটি গননেস, মানে খিদা, মানে মনে হয় পেট খালি হয়ে আছে, খিদে পেলে অপেক্ষা করতে পারে এমন একটা অবস্থা। অর্থাৎ স্টোমাকেরটা কি, যে সালফার রোগীরা খিদা পেলে মাথা নষ্ট হয়ে যায়, খিদে একদমই সহ্য করতে পারে না, সোজা। ডায়রিয়া, ড্রাইভিং আউট অফ বেড আর্লি, তার যখন বাথরুমে যখন পাতলা পায়খানা হয়, মানে সাথে সাথে বাথরুম করার লাগে এবং তাড়াতাড়ি বিছানা থেকে দৌড় দিয়ে তাড়াতাড়ি বাথরুম করতে যাওয়ার লাগে, এমন একটা অবস্থা। আইস কনজাক্টিভাইটিস উইথ বার্নিং পেন, তার চোখটা প্রচুর জ্বালাপোড়া করে, এবং চোখের মধ্যে কনজাক্টিভাইটিস মানে কি, চোখের প্রদাহ, চোখ জ্বালাপোড়া করতে থাকে, বার্নিং পেন হতে থাকে, লাল হয়ে যায়, জ্বালাপোড়া করতে থাকে, পেন হইতে থাকে। ওই যে বললাম কি কি, লাল, পেন, বার্নিং, রেড, পেন, বার্নিং, অর্থাৎ চোখ লাল হয়ে যাবে, পেন হবে, বার্নিং হইতে থাকে। অ্যাজ ইফ সেন্ড ইন দ্য আইস, মনে হবে চোখের মধ্যে একটা বালু কণা আসে, মানে মিশে আছে, এবং চোখ লাড়ালে মনে একটা বালু আছে এখানে, বারবার পানিতে পরিষ্কার করার চেষ্টা করবে। যখনই সে ঠান্ডা পানি দিবে, কোল্ড অ্যাপ্লিকেশন দিবে, চোখের মধ্যে ভালো থাকবে, ভালো লাগবে, ঠিক আছে। যখন গরম পানি দেবো খারাপ লাগবে, কিন্তু ঠান্ডা পানি একটু আরাম বোধ হয়। স্কিন ইচিং, ইরাপশন, এভরিওয়ার বার্নিং, তার যেখানেই ইচিং আছে, চুলকানি আছে, সেখানেই জ্বালাপোড়া করতে থাকে, সারাক্ষণ চুলকানি জ্বালাপোড়া তার থাকবে। ইচিং স্কিনের উপর তো
আমরা জানি যে সালফারের কত বড় দখল, তাদের স্কিনের যে সমস্যাটা সেটা কি থাকবে, ইচিং, প্রচুর চুলকানি থাকে, ইরাপশন, হ্যাঁ, উদ্ভেদ থাকবে, বিভিন্ন জায়গায় থাকতে পারে, বার্নিং, ঝালাপোড়া থাকবে, প্রচুর জ্বলবে। ওরিফেসেস, তার ওরিফেসেস মানে কি, যেখান থেকে পথটা খুলছে, ওরিফেসেস, কানের ওরিফেস আছে, ইয়ার ওরিফেসেস, মাউথ ওরিফেসেস, রেকটাম ওরিফেসেস, যেখান থেকে পথ খুলছে, নাকের ওরিফেসেস, সকল জায়গায় যে পথগুলা সেগুলো লাল থাকে, এজ ই প্রেসড ফুল অফ ব্লাড, মনে হয় কি রক্ত ছিটকায় বাইরে আসলো, এরকম একটা অবস্থা। ন্যাশের দিকে থাকে, ন্যাশ কি বলতেছে দেখি। এখন আমরা জীবিতে যা পাইছি, দেশের মধ্যে অনেকগুলো এরকম আছে যেগুলো পাইছি, ওগুলো আমরা লিখি নেই, কিন্তু জীবিতে যা পাই না, নেশে পাইছি, এই জিনিসগুলো আমরা এখানে ঢুকাইছি। দেখেন, হার্ট পালপিটেশন, হার্টটা, বুকটা ধরপর 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 করতে থাকে, পেইন ইন হিট, পেইন ইন হার্ট এক্সটেন্ডিং টু ব্যাক, অর্থাৎ তার হার্টটা, হৃৎপিণ্ডটা ধরপর করতে থাকে এবং তার বুকের যে ব্যথাটা সেটা পিছন দিকে এক্সটেন্ড করে তার বুকের ব্যথাটা। তারপর বডি, তার শরীরের মধ্যে কি সমস্যা, দ্য বডি ওরিফিসেস আর রেড ফুল অফ ব্লাড এজ ইমপ্রেসড, এটাও পাইছি, ওটা ওখানে ওরিফিসেস পাইছি, এটাও মোটামুটি মিলছে। বডি, দ্য বডি ওরিফিসেস আর রেড, তার সকল শরীরের মধ্যে যেখানে পথ আছে সেখানে লাল থাকে এবং সেখানে জ্বালা, ওরিফিসেস আর রেড মনে হয় যে রক্ত ছিটকে পড়ে যাবে। জেনিটালিয়া, কনজেশন অফ দ্য জেনিটালিয়া, মানে তার শরীরের যে জেনিটালিয়া অংশ অর্থাৎ জননতন্ত্র অংশ, সেখানে কি কনজেশন জমা হয়, মানে সেটাকে কি 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 কনজেশন হইতে পারে, সেখানে রক্ত জমাট হইতে পারে, হ্যাঁ, কনজেশন অফ দ্য জেনিটালিয়া, হার্পিটিক ইরাপশন ইন এরিয়া, মানে তার জেনিটালিয়ার আশেপাশে সেখানে কি হার্পিটিক ইরাপশন, অর্থাৎ থোকার মধ্যে এরকম একটা ইরাপশন উঠবে, আপনার যদি লিখে যদি সার্চ দেন তাহলে হার্পিটিক ইরাপশনটা দেখতে পারবেন, খুবই বিচ্ছিকর অবস্থা হয় এবং কনজেশন, রক্ত জমাটবদ্ধ হয়ে যায়, এখানে এমন একটা পরিস্থিতি দাঁড় হয়ে যায়। দে লিভ বাই পাওয়ার অফ অ্যাবজর্পশন, also there when it's complicated by sora, they live by power of absorption, অর্থাৎ তাদের শোষণ করার ক্ষমতা খুব বেশি, ঠিক আছে। এই মেডিসিনটা যে কোনো রক্ত হোক, পুজ হোক, যে কোনো জিনিস শোষণ করে নিতে পারে। অলসো দেয়ার when it's complicated by sora, অর্থাৎ এবং পাশাপাশি যেখানে এটাও থাকে যে সোরার একটা কমপ্লিকেটেড জটিলতা এখানে আছে, সেখানে মেডিসিনটা আরো ভালো কাজ করে এবং অবশ্যই সেখানে কাজ করবে এবং অ্যাবজর্ব করে তার সমস্যাগুলো নিয়ে নিতে পারে, হ্যাঁ, লক্ষণগুলো তুলে নিতে পারে, এই সালফারের ক্ষমতাটা আছে। স্কিন ইচিং, তার শরীরে চুলকায়, এইখানে খুব ভালোভাবে লিখছে, স্কিন কেমন চুলকায়, প্রচুর ইচিং, বার্নিং সেনসেশন, জ্বলতে থাকে, ইনইরাপশন, যেখানে উদ্বেগ থাকে, স্ক্র্যাচিং, চুলকালে ভালো লাগে। ইফ হি হ্যাজ সাপ্রেশন অফ স্কিন ডিজিজ বাই অয়েন্টমেন্ট, যদি তার এরকম মনে হয় যে যদি কোনো রোগী পাই যেখানে আমরা মলম দ্বারা স্কিন সাপ্রেশন করছি, চুলকানি সাপ্রেশন করি, সেখানে আমরা সালফার ব্যবহার করতে পারবো। হোয়াইটেভার এনি ডিজিজ, যে কোনো ধরনের রোগ হোক, সালফার ব্যবহার করলে আমরা একটা ভালো একটা রেজাল্ট পাবো। তবে হ্যাঁ, অবশ্যই আমরা লক্ষণ দেখবো, লক্ষণ কি কি আছে, লক্ষণ বেঁধে দিব। একদম মানে দেখছি অয়েন্টমেন্ট মারছে এলিগা যে সালফার মারি দিব, এরকম না। আমরা যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করি অবশ্যই সকল কিছু টোটালিটি অফ সিমটমস দিব, এর উপর ভিত্তি করে সব থেকে বেশি যেটা মিলবে সেটা দিব, ঠিক আছে। তবে হ্যাঁ, অগ্রাধিকার আসতে পারে যখন আমরা অয়েন্টমেন্ট দিয়ে যদি শুনি যে অয়েন্টমেন্ট ব্যবহার করছি, তখন অগ্রাধিকার আসতে পারে। টাং হোয়াইট উইথ ভেরি ব্রড রেড টিপ, হ্যাঁ, তার যে জিবাটা হোয়াইট, সাদাটে টাইপে থাকে, মানে ভেরি ব্রড রেড টিপ, এবং তার যে ঠোঁটটা একটু বড় থাকে এবং লাল থাকে। লাল সালফারের একটা খুব বড় একটা সিমটমস, যে আমরা যদি থার্ড আই প্রেসক্রিপশন করতে চাই, মানে থার্ড আই প্রেসক্রিপশন মানে কি, আমরা আমাদের বহির্চক্ষু দিয়ে যদি আমরা অন্তর্চক্ষু দিয়ে যদি আমরা দেখতে পারি, যে চিন্তা করি যে কি কি ইয়ে আছে, কি কি লক্ষণ গঠন দিতে মিলে, তাহলে আমরা ঠোঁটটা মোটা পাবো, লাল পাবো, ফাউল অর্ডার অফ মাউথ, তার মুখ দিয়ে প্রচুর দুর্গন্ধ বের হয়, সেটা আমরা যদি দেখি ইয়ার মধ্যে বেশি পাই, মাক্সোলের মধ্যে আমরা এই জিনিসটা বেশি পাই। আচ্ছা, এলএনসের দিকে যদি আমরা তাকাই, এলএনসের মধ্যে কি কি পাই দেখেন তো। চর্মরোগ, চাপা পড়ে ক্রনিক রোগ হলে এলএনস এই কথাটা বলছে, আমরা এই জিনিসটা এখানে দিলাম। ডায়রিয়া, সকালে ঘুম থেকে উঠে যেতে হইব, তার ডায়রিয়ার সমস্যা হলে ঘুম থেকে উঠে দৌড় দেয়। কনস্টিপেশন, মল থেকে খুব কষ্টকর, এই জিনিসটা এখানে আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার কনস্টিপেশনটা খুব শক্ত মোটা এবং লম্বা কালো, শক্ত লম্বা মোটা কালো বাথরুমের ধরন, খুব কনস্টিপেশন, এবং মল থেকে ব্যথা, বাথরুম করলে খুব ব্যথা করে, মলদার চারপাশ নামা, ব্যথার জোরে ফাইটটা যাওয়ার অবস্থা, এমন একটা অবস্থা, এবং লাল হয়ে যায়, ঠিক আছে। তবে ফিশার টাইপের হয়ে যায়, ঠিক আছে, মানে তো ফাইটা যায়, এটা আপনার গ্রাফাইটিসের মধ্যে আছে। ক্রেক্স অন রেকটাম ফিশার। আচ্ছা, এখন দেখি যে সবগুলোর মধ্যে এই সব কিছুর মধ্যে আমরা যে অ্যাগ্রাভেশন পাইছি, মডালিটিস পাইছি। অ্যাগ্রাভেশন মানে কি বৃদ্ধি, অ্যাবেলিউশন মানে কি কমা। সবগুলোর মধ্যে আমরা যে যে কমন বা ইম্পর্টেন্ট জিনিসগুলো পাইছি, যে কিসে তার সমস্যা বাড়ে। সকাল 5টার পর থেকে অ্যাগ্রাভেশন, তার ওই যে বললাম যে ঘুম থেকে ওঠার পরে ডায়রিয়া, সকাল 5টার পর থেকে ডায়রিয়া সমস্যা বাইরে যায়। স্ট্যান্ডিং, দাঁড়ায় থাকলে সে সহ্য করতে পারে, দাঁড়ায় থাকলে তার সমস্যাগুলো বাড়ে। সকাল 11টার পর থেকে তার পেটের খিদা বেড়ে যায়, সমস্যা বেড়ে যায়, সকল রোগগুলো বেড়ে যায়। বাতিং, গোসল করলে তার সমস্যা বেড়ে যায়, গোসলের পর তার চুলকানিও বেড়ে যায়, সকল সমস্যা বেড়ে যায়। গরমে তার সকল সমস্যা বাড়বে। লেফট সাইড
লেফট সাইডে ঘুমাইলে তার সমস্যাগুলো বাড়ে। তবে লেফট সাইডে সে শুয়ে থাকতে পছন্দ করে, আমরা যতটুকু জানি লেফট সাইডে শুয়ে থাকতে পছন্দ করে, কিন্তু আবার অনেক সময় তার সমস্যা বাড়তেও পারে। রাত্রে তার সমস্যাগুলো বাড়ে, চুলকানি, ব্যথা, টোতা যা আছে সকল রোগ রাতে গেলে। এমিলেশন কিসে কমে? ডোরস অ্যান্ড উইন্ডোজ ওপেন। হ্যাঁ, যখন জানালা এবং দরজা খোলামেলা থাকে তখন তার সবকিছু ভালো লাগে, কমে। সিটিং বসে থাকলে ভালো লাগে, লাইন শুয়ে থাকলে ভালো লাগে, অলস টাইপের তো। কোল্ড ঠান্ডা এবং রাবিং একটু মরা টরা দিলে তার খুব ভালো লাগে। আচ্ছা গেল। এখন ডিজায়ার্স, তার কি খেতে পছন্দ? ডিজায়ার্স হলো সুইটস, তার মিষ্টি খেতে খুব পছন্দ। ফ্যাট চর্বি জাতীয় খাবারগুলো খুব পছন্দ। কোল্ড ঠান্ডা জাতীয় খাবারগুলো খুব পছন্দ। অ্যাভারশন অপছন্দ কি খাবার? সেটা হলো টক, সোর, ফিশ, মাছ, এগস, ডিম, এগুলো অপছন্দ। তাহলে ডিজায়ার্স, অ্যাভারশন সবগুলো পেয়ে গেলাম। দেখেন, একটা মেডিসিন পড়তে গেলে যা দরকার, প্রেসক্রিপশন করতে গেলে যা দরকার, আমরা সব কিছু এখানে এনে ফেলছি। আচ্ছা, এখন আমরা একটু নিচের দিকে যাই। আমরা আমাদের পিকচার উইথ ম্যাথমেটিকা যেটা বলতেছিলাম, এখন আমরা আমাদের যে পিকচার উইথ ম্যাথমেটিকা, পিকচার উইথ ম্যাথমেটিকা কি? এখানে আমরা ছবির মাধ্যমে জিনিসটা শিখবো। আপনারা দেখতে পারতেছেন যে একটা লোক, এই ছেলেটা কি বারবার ভুল করতেছে, বারবার ভুল করে তার এই যে ব্রিক্সটা বানাইতেছে বারবার ফালাই দিতেছে। এই যে বারবার ভুল করতেছে, সে তাকে ধমক দিতেছে, তুমি যাও, ইউ নকড এভরিথিং ওভার টুয়াইস অলরেডি, গেট লস্ট, তুমি আমার জিনিসগুলো দুইবার ফালাই দিয়েছো, তাড়াতাড়ি এখানে যাও। এই যে অপমানিত হয়েছে, এত মনের মধ্যে কষ্ট নিছে, তারপর থেকে তার সমস্যা শুরু, অপমানিত থেকে। এলিমেন্টস ফ্রম এম্বারেসমেন্ট, তাকে বিব্রতকর অবস্থা তৈরি করছে। এলিমেন্টস ফ্রম মোটিফিকেশন, তার মনের অবস্থা খুব খারাপ এবং বিব্রতকর, সেটা সে নিজের মনের মধ্যে খুব বেশি ভাবে নিছে, যেটা তাকে খুব হার্ট করছে, তারপর থেকে তার এই সমস্যা। এখানে দেখেন যে ফলোইং দ্যাট, সে এই দেখেন একটা লোক খুব জ্ঞানী মানুষ, সে সবকিছু আর্ট করতেছে, বই খুব পড়াশোনা করতেছে, হ্যাঁ, ইন্টেলেকচুয়াল টাইপের আর কি। ফলোইং দ্যাট ভেরি অ্যাম্বিশিয়াস, সে খুব উচ্চাকাঙ্ক্ষী টাইপের হয়, ট্যালেন্টেড, খুব মেধাবী হয়, প্রিকসিয়াস চিলড্রেন, এবং সে প্রিকসিয়াস চিলড্রেন গুলো কি, যে অল্প বয়সে পাইকা দেয় না, বলে না অল্প বয়সে পাকা, এরকম টাইপের থাকে, অল্প বয়সে পাইকা দেয় যে চিলড্রেন গুলো। আচ্ছা, এখানে হাই ফ্লাইং ফ্যান্টাসাইজেস থিওরিজাইজেস, অর্থাৎ তার উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি বেশি থাকে, হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা খুব বেশি। হাই ফ্লাইং ফ্যান্টাসাইজেস, তার কল্পনা শক্তি। থিওরিজাইজেস, কল্পনা শক্তি, যে থিওরি টাইপের, যে সে যেগুলো থিওরি, মানে সে যেগুলো বলতে চায়, থিওরি টাইপের যেগুলো বলতে চায়, বা সবকিছুই সে এরকম ভাবে বলে যে আমার মনে হয় এটা এরকম হইলে ভালো হয়, এইটা এরকম এরকম হইলে ভালো হয়, জিনিসটা। তার কল্পনা শক্তি অনেক বেশি, থিওরি বারবার থিওরিজাইজিং করতে থাকে। এই যে লুকটা খুব ইন্টেলেকচুয়াল টাইপের লুক, এবং দেখেন আইনস্টাইনের ছবি দিয়ে দিছে, ইমাজিনেটিভ, ফুল অফ আইডিয়াস ইনভেন্টর। সে খুব কল্পনা শক্তি খুব প্রখর থাকে, এবং স্বাভাবিকভাবে সে বারবার চিন্তা শক্তি করতে থাকে, চিন্তা করতে থাকে, যে কোনো জিনিস একটা নতুন আইডিয়া তৈরি করতে থাকে, যে এই আইডিয়াটা হলে কিরকম হয়, এর জন্য এই জিনিসটা হলে কেমন হয়। এই যে নতুনত্ব তার মধ্যে জিনিস, বারবার একটা জিনিস আবিষ্কার করার চেষ্টা করে, এই জিনিসগুলো তার মধ্যে খুব বেশি। Thinks he is rich despite material poverty, mostly hopeful and optimistic. সে খুব বড় আকাঙ্ক্ষা টাইপের থাকবে, এবং মনের দিকে সে নিজের খুব ধনী মনে করে। অল্প টাকা পয়সা থাকলে নিজের খুব বেশি ধনী মনে করে। এরকম একটা রুগী পাইছি, এসে বলে স্যার, নিজের আমার অনেক বড় লোক মনে হয়, হ্যাঁ, আমার মনে হয় আমার থেকে রাজা আর কেউ নাই, আমার থেকে ধনী আর কেউ নাই। মানে এই যে রিচ ডিসপাইট ম্যাটেরিয়াল, নিজেকে অনেক ধনী মনে করা, এবং মোস্টলি হোপফুল, সে খুব আশাবাদী হয়, এবং অপটিমিস্টিক মানে আশাবাদী, দুইটাই আশাবাদী। সে জীবন নিয়ে খুব আশাবাদী, আমার ভালো কিছু হবে, আমি অনেক ধনী। রেভেনাস অ্যাপিটাইট এট 11 AM, তার প্রচুর খিদা। দেখেন লোকটা কিভাবে ফ্রিজ থেকে খাবার নিয়ে আসতেছে, প্রচুর খিদা, তার খিদা একদমই সহ্য করতে পারে। স্লিপিং ডিসঅর্ডারস, তার ঘুমের সমস্যা আছে। স্লিপস ওয়েল, প্রথম দিকটা ভালো ঘুমায়, কিন্তু কিছুক্ষণ পর আবার জায়গা উঠে। অ্যান্ড অনলি ডোজেস ফর দ্য রেস্ট অফ দ্য নাইট, সে যখন ঘুমের প্রিফার্স টু স্লিপ লাইং অন লেফট সাইড, মানে সে শুয়ে থাকতে রাত্রে প্রথম দিকে ঘুম ভালো হয়, পরবর্তীতে আবার ঘুম থেকে উঠে যায়, এবং সে যখন শুয়ে থাকে সে লেফট সাইডে শুয়ে থাকতে খুব ভালো লাগে, অর্থাৎ বাম কাত হয়ে শুতে তার ঘুমাতে খুব পছন্দ। এই পেলাম আমরা স্টাডি উইথ পিকচার উইথ ম্যাথমেটিকা। এখন আমরা কিছু সিমটমস শিখবো, সেটা হলো যেগুলোর রুব্রিক আমরা শিখবো।
এই মেডিসিনে আদলে আপনার রুব্রিক হয়ে যাবে। অনেকে আমরা রেপার্টরি পারি না। এখন আমি কিন্তু এগুলো যখন ডেমো দিই তখন দেই নাই। এখন আপনাদের একটা চমক দেখাই, ধরেন অ্যাভারশন টু বাথিং। আচ্ছা স্যার, আমি তো রেপার্টরি পারি না, এখন আপনি যে রেপার্টরি শিখাইবেন আমি কেমনে কি করবো? আমি এখন আপনাদের শিখাই দেবো একদম প্র্যাকটিক্যালি। দেখেন কিভাবে। মাইন্ড, অ্যাভারশন, বাথিং টু, ঠিক আছে? মাইন্ড হলো একটা রুব্রিক, সাব রুব্রিক হলো অ্যাভারশন, এবং সাব রুব্রিক হলো বাথিং টু, অর্থাৎ সে গোসল অপছন্দ। এই জিনিসটা যদি আমরা বের করি তাহলে কিভাবে? সর্বপ্রথম আমরা যাবো হলো রেপার্টরিতে ঢুকবো। মোবাইল রেপার্টরি আমাদের কাছে সবার কাছে এটা আছে। হ্যাঁ, মোবাইল রেপার্টরি এটা সবার কাছে আছে, একদম ইজি। না পারলে আপনাদেরকে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে মোবাইল রেপার্টরি ইউজ করতে পারবেন। মাইন্ডে ঢুকবেন, মাইন্ড চ্যাপ্টার ঢুকলাম, তারপরে কি অ্যাভারশন টু বাথিং, অর্থাৎ অ্যাভারশন টু লিখলাম অ্যাভারশন, ঢুকলাম অ্যাভারশনের ভিতরে, ঢুকলাম রুব্রিকে, ঢুকলাম। এবার সাব রুব্রিক যদি ঢুকি বাথিং বা অ্যাভারশন টু বাথ, এই যে বাথিং, এই অ্যাভারশন টু বাথ পেয়ে গেছি। তাহলে মাইন্ড, বাথিং, অ্যাভারশন টু বাথ পেয়ে গেছে না? মাইন্ড, অ্যাভারশন টু বাথ কি কি? অ্যামনকার, বেন্টিমক্রুট, লিমেট্রিস, নেট্রাম, সাইলিশিয়া, তারপর রাস্টক, সালফার, এই মেডিসিনগুলোর মধ্যে কি এই সিমটমসগুলো আছে। দেখছেন, আমি আপনাদেরকে শিখাই দিলাম। আচ্ছা, আরেকটা দিকে যাই তো, মাইন্ড, ইগোটিজম, সেলফিশনেস। আচ্ছা, মাইন্ড, ইগোটিজম, সেলফিশনেস, তাহলে অর্থাৎ তার অহংকারী, আমরা অহংকারী, রোগীটা কি পাইছে? অহংকারী, খুব অহংকার তার মনের মধ্যে। এখন আমরা এটা কিভাবে রুব্রিকে বের করব? মাইন্ডে গেলাম, যেহেতু মনের সমস্যা। তারপরে কি? ইগো বেশি, ইগোটিজম। আমরা ইংলিশ টার্ম না বের করলে, না পারলে কিন্তু আমরা বের করতে পারবো। এই যে ইগোটিজম পাইছি, পাইলাম ইগোটিজম। আচ্ছা, এখন এতটুকুই আমরা পাইলাম, ধরেন ইগোটিজমে পাইলাম কিসে? সাব রুব্রিক কি? চিলড্রেন, ছোট বাচ্চা খুব ইগো। হ্যাঁ, স্পিকিং অলওয়েজ অ্যাবাউট দেমসেলফ ইন কোম্পানি, এত ইগো যে তার নিজের ব্যাপারে সবসময় নিজেকে বলতে থাকে, এক্সপ্রেশন করতে থাকে। এই জিনিসগুলোই আর কি, যে আমরা আমাদের পছন্দ মতো যে জিনিসগুলো দরকার রোগীদেরকে বেছে বেছে নিলাম। আমি মাইন্ড, ইগোটিজম পর্যন্ত নিলাম, রুব্রিক, সাব রুব্রিক, ইগোটিজম, এবং যদি কি কি মেডিসিন পাই দেখি। এই যে আমাদের সালফার, অর্থাৎ সালফার মেডিসিনটা পাই গেছি। এরকম যদি আমরা আরো যদি খুঁজি, স্টোমাক, অ্যাপিটাইট, হাঙ্গার, অর্থাৎ প্রচন্ড খিদা সহ্য করতে পারে না, তাহলে আমরা ঢুকলাম স্টোমাক চ্যাপ্টারে, ঢুকি স্টোমাক চ্যাপ্টারে ঢুকলাম। তারপর অ্যাপিটাইট, ঢুকলাম অ্যাপিটাইট। তারপর সাবজেক্ট কি? হাঙ্গার না, ইনক্রিজড হবে, অ্যাপিটাইট ইনক্রিজড। এই যে দেখি কি কি মেডিসিন আসে। সালফার ফার্স্ট গ্রেড মেডিসিন, যাক আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তো এইভাবে আমরা প্রতিটা সিমটমস এভাবে বের করে শিখবো। আমি কয়েকটা শিখাই দিলাম কিভাবে, এভাবে প্রতিনিয়ত আপনাদেরকে কিছু দিব আমি সব। এখানে এই যে দেখেন রেকটাম, আমি সেম কথা, রুব্রিকে ঢুকবেন, তারপরে সাব রুব্রিক ডায়রিয়াতে যাবেন, তারপর মর্নিং আর্লি ড্রাইভ, সাব রুব্রিক খুঁজবেন, খুঁজে দেখবেন সালফার এসে বসছে। আবার রেকটাম কনস্টিপেশন, রেকটাম একটা রুব্রিক, কনস্টিপেশন একটা সাব রুব্রিক, ডিফিকাল্ট টু লার্জ, হার্ট, পেইনফুল, বড় এবং শক্ত টাইপের হয়, পেইনফুল হয়, ব্যথা হয় যখন বাথরুম করতে থাকে। ঠিক আছে, এইগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। এখানে কিছু রুব্রিক, এগুলো আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। আমি এখানে তুলে দিলাম স্কিন ইরাপশন, স্কিন হলো রুব্রিক, সাব রুব্রিক কি? ইরাপশন, এর সাব রুব্রিক কি? সাবটেস্ট ফ্রম অয়েন্টমেন্টস দিলেন। স্কিন, চুলকানি, ইচিং, প্রচুর স্কিন চ্যাপ্টার। তারপরে মাইন্ড রুব্রিক হলো ইচিং, প্রচুর চুলকানি, স্ক্রেচিং, চুলকাতে খুব ভাল লাগে। হ্যাঁ, কমে, বার্নিং আফটার, যখন জলাপাড়া শুরু হয় তখন গিয়ে তার সমস্যাগুলো কমে। জেনারেল হিট বার্টিং, তার সকল শারীরিক সমস্যাগুলোর মধ্যে যদি আমরা দেখি, মাথা গরম হয়ে থাকে, গরম, হিট বার্টিংসন, এক্সট্রিমিটি বার্নিং, সোলস অফ ফিট নাইট, অর্থাৎ পা জ্বালা পোড়া করে, এটাও এক্সট্রিমিটি চ্যাপ্টারে যাবেন। তারপর রুব্রিক, বার্নিং, সাব রুব্রিক, সোলস অফ ফিট নাইট, এইভাবে প্র্যাকটিস করে ভালো করবেন। আচ্ছা, এবার আমরা যদি ফিজিওলজিক্যাল অ্যাকশনগুলো দেখি, যে কি কি ফিজিওলজিক্যাল অ্যাকশন আছে। ফিজিওলজিক্যাল অ্যাকশনের দিকে দেখেন, সালফার এর আমরা যদি কয়েকটা ফিজিওলজিক্যাল অ্যাকশন পাইছি, কি কি? সালফারের ক্ষেত্রে আমরা পাইছি হলো যে সালফার ইম্পর্টেন্ট ফিজিওলজিক্যাল পয়েন্টস হলো সার্কুলেশন অ্যান্ড কনজেশন। সার্কুলেশন, তার রক্ত চলাচল এবং রক্ত জমাট বা কনজেশন, জমাট বেঁধে যাওয়ার যে সমস্যাগুলো, এই ক্ষেত্রে যদি দেখি ফিজিওলজিগুলো যদি খেয়াল করি, সালফার কজেস ইনক্রিজড ব্লাড
ফ্লো অ্যান্ড লোকাল কনজেশন এট ডিফারেন্ট বডি পার্টস। অর্থাৎ সালফার এরকম একটা মেডিসিন, যখন আমরা প্রুভ করি তখন তার এটা রক্ত চলাচলকে বাড়ায় দেয়, এবং লোকাল কনজেশন এট ডিফারেন্ট বডি পার্টস, যেখানে রক্ত জমাট বাধা থাকবো সেখানেও এটা রক্ত চলাচল বাড়ায়, বাধাগুলো কিন্তু দূর করে নিতে পারে। এই জন্য শরীরের অনেক অংশ লাল, গরম আর ফোলা দেখা যায়। এই যে বলি না ওরিফিসগুলো লাল হয় কেন, সালফারের কনস্টিটিউশন রোগীগুলা ওরিফিসগুলো লাল কেন হয়, অর্থাৎ যে রোগীগুলা সালফারের কনস্টিটিউশন নিয়ে জন্ম নিছে তাদের ক্ষেত্রে রক্ত চলাচল বেশি হওয়ার কারণে রক্তিম থাকে। ক্লিনিক্যাল সিগনিফিকেন্সি এই টেন্ডেন্সি এর জন্য সালফার পেশেন্টদের মাথায় কনস্ট্যান্ট হিট থাকে, মুখ লাল হয়, চোখ কনজেস্টেড হয়, আর বডির ওরিফিসগুলো সবকিছু লাল থাকে। স্কিন অ্যান্ড এলিমিনেশন কি? ফিজিওলজি সালফার মূলত ইমানটোরি স্টিমুলেট, অর্থাৎ সালফার মূলত ইমানটোরি স্টিমুলেট মানে শরীরের বর্জ্য বা টক্সিন ত্বক দিয়ে বের করে দিতে চায়, যার কারণে সালফার পেশেন্টের ত্বকে খোস পাঁচরা, চুলকানি, লালচে, ইরাপশন, বার্নিং দেখাতে, অর্থাৎ শরীর থেকে ভিতর থেকে বাইরে বের করে, যেটা কিনা আমরা হেরিংসের ল অনুযায়ী ভিতর থেকে বাইরে যখন রোগ বের হতে থাকবে তখন আমাদের আরোগ্য ক্রিয়া সঠিক পথে চলছে আমরা জানি। সালফার পেশেন্টের ত্বকে খোস পাঁচরা, চুলকানি, লালচে, ইরাপশন এগুলো দেখা দেয় কারণ শরীর থেকে সবকিছু বের করতে চায়। এই জন্য সালফার কনস্টিটিউশনের রোগীরা এরকম হয়। যদি এই চর্মরোগগুলোকে অয়েন্টমেন্টে চাপা পরে দেওয়া হয় তখন রোগ ভিতরে ঢুকে যায় এবং ক্রনিক ডিজিজ আরো গভীর হয়, আর সালফার খেলে সেগুলো কি আবার ভিতর থেকে বের করবো। আর তখন এগুলো যখন শরীরের ভিতরে চুলকানিগুলো চাপা পড়ে যায় তখন আমাদের শরীরে বাতের ব্যথার সমস্যা হয়। ডাইজেশন এন্ড অ্যাসিমিলেশন কি? ফিজিওলজিক্যালি এর মধ্যে সালফার পেশেন্টদের পাওয়ার অফ অ্যাবজর্পশন খুব দুর্বল, অর্থাৎ তারা খাবার অ্যাবজর্ব করতে পারে না, খাবার সহজ হলেও যথেষ্ট অ্যাসিমিলেট হয় না, হজম হয় না, ফলে তারা ক্ষুধার্ত হয়। হজম না হলে শরীরের যখন এনার্জি পাবো না তখন স্বাভাবিকভাবে খিদা লাগবে, বারবার পেট খালি থাকবে, গনগন করবো, অবস্থা খুব খারাপ হয়ে যাবে। এই পুর অ্যাসিমিলেশনের কারণে রোগী পাতলা, দুর্বল বা মেদবহুল হয়ে যায়। শরীর কি সে পাতলা পাতলা টাইপের হয়ে যায়। অনেক রোগীরা ফ্যাটি টাইপের হয়, অনেকে আবার পাতলা টাইপের হয়, আবার অল্প খেয়েও পেট ফাঁপা লাগে। আচ্ছা, এখানে আমরা কিছু অ্যানাটমি বুঝবো, যে আমরা বললাম যে কি কি অ্যানাটমি। আমাদের স্কিনকে যদি আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি স্কিনকে: এপিডার্মিস, ডার্মিস, ফ্যাটি টিস্যু। এপিডার্মিস একদম বাইরের ত্বক, ডার্মিস মাঝখানের ত্বক, একদম ভিতরের ত্বক হলো ফ্যাটি টিস্যু। এপিডার্মিসের জায়গার মধ্যে আমরা কি কি ডিজিজ পাই দেখেন। এপিডার্মিস এক্সিমা, সোরিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন, ভিটিলো ইত্যাদি রোগ হয় কোন স্তরে? একদম উপরের স্তরে। ডার্মিস স্তরে দেখেন কি কি হয়: অ্যালার্জিক প্রতিক্রিয়া, চুলকানি, কিছু সংক্রমণ, ফোড়া বা একনি এই স্তরে, অর্থাৎ এই যে আমরা টিপ দিলে যে সাদা ভাতের মতো একনি ব্রণ বের হয় না, ওইটা কোন পর্যায়ে হয়? ডার্মিস পর্যায়ে ওই রোগগুলো হয়। হাইপোডার্মিস শরীর গভীর ফুরা, সেলুলাইটিস বা গুরুতর ইনফেকশন ছড়িয়ে স্তরে পৌঁছাতে পারে। এই গভীর ফুরা যেটা একদম গভীর টাইপের হয়, এটা অ্যান্থ্রাসিনাম একটা মেডিসিন পড়ি, এই হাইপোডার্মিস পর্যায়ে পর্যন্ত এই অ্যান্থ্রাসিনাম মেডিসিনটা পৌঁছায় আমাদের রোগকে ভালো করতে পারে। ঠিক আছে, এই যে ফ্যাটি টিস্যু এই জায়গার মধ্যে পর্যন্ত এপিডার্মিস পর্যন্ত পৌঁছায় যায়, আমাদের যে হাইপোডার্মিস পর্যন্ত পৌঁছায় যায় বিভিন্ন গভীর ফোড়া রোগগুলো। আর মাঝখানে কিগুলো হয়? যে ব্রণ, একনি, টেকনি, ফোড়া, নর্মাল ফোড়া এগুলো। আর এপিডার্মিস পর্যায়ে তো খোঁজ কাঁচা, চুলকানি এগুলো হয় দেখলাম। আচ্ছা, এখন আরেকটা অ্যানাটমি আমরা যদি শেখার চেষ্টা করি, আমাদের অ্যাবডোমেনের মধ্যে কি কি থাকে দেখেন। রাইট সাইডে আমরা যদি রিজিয়নে ভাগ করি, রাইট সাইডে থাকে আমাদের লিভার, লেফট সাইডে থাকে আমাদের মোস্ট অফ অংশ স্টোমাক। এখানে আমাদের দেখেন ইন্টেস্টাইন আছে, এখানে লার্জ ইন্টেস্টাইন, এখানে স্মল ইন্টেস্টাইন, আর নিচে হলো রেকটাম। তো এগুলো একটু চিনাই দিলাম আপনাদেরকে। আর এখানে মূত্রথলি, আর এই যে দেখেন অ্যাপেন্ডিক্সটা রাইট সাইডে থাকে এখানে ইঙ্গুইনাল রিজিয়নে, যার কারণে ব্যথা হতে থাকে। এটা নিয়ে আপনাদেরকে আরো বিস্তারিত সামনের ক্লাসে বুঝাবো, সামনে এই চ্যাপ্টারগুলো আসবে। মোটামুটি আপনাদের একটু বুঝাই দিলাম কোন সাইডে কি থাকে, কোন সাইডে কি ব্যথাটা হয়। যদি এখানে আমরা দুই ভাগে ভাগ করি, রাইট লেফট, তাহলে রাইটে থাকে লিভার, পিত্তথলি, কোলনের অ্যাপেন্ডিক্স নিচে, ঠিক আছে। তারপর লেফট সাইডে যদি দেখি স্টোমাকের বেশিরভাগ, স্প্লিন, তারপর কোলন সাইডটাও থাকে, আবার স্মল ইন্টেস্টাইনও থাকে, আর ঠিক মাঝ বরাবর একদম নিচে থাকে কি ব্লাড, মূত্রথলি। তো এই ছিল আমাদের সালফার চ্যাপ্টার। আশা করি বুঝাতে পেরেছি খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ। এবং আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো এখন আমাদেরকে বলবেন, আমরা লাইভে আসবো, অর্থাৎ আমরা ভিডিও কলে আসবো। ভিডিও কলে আপনার যাদের যে সমস্যা, যে জিজ্ঞাসা, সেগুলো আমাকে বলবেন, সে অনুযায়ী আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।